রেকর্ডের জন্য 10 ডিসেম্বর বিটিভি বেতারকে প্রস্তুত থাকতে বলল ইসি। জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে, বার্তা এনসিপির। এবার বিএনপিকে হুঁশিয়ারি দিলেন ফুয়াদ। অন্য পেশায় থাকতে পারবেন না শিক্ষকরা, প্রমাণ পেলে ব্যবস্থা। মোরেলগঞ্জে 5 বছরেও শেষ হয়নি গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ। রোহিঙ্গাদের সহায়তায় $1,12,00,000 দেবে যুক্তরাজ্য ও কাতার। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল রেকর্ড করতে বুধবার 10 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আজ ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের 8 থেকে 15 তারিখের মধ্যে ঘোষণা করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে, 5 আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উল সালেহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে এনসিপি জানায়, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী যে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে, এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। জামায়াতের এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বরিশাল 3 আসনের এবি পার্টির প্রার্থী ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, হাসিনার ফ্যাসিবাদের সময় আমরা চুপ থাকিনি, লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া আমাদের রাজনীতি নয়। আজ দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা পরিবর্তন হন। গত বছরের ঘটনা কিন্তু ভুলে যাবেন না। গত বছর দেশ জুড়ে আওয়ামী প্রভাব থাকলেও আজ তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাই অনুরোধ, শুধু গণতন্ত্র ও শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করুন। তিনি অভিযোগ করে বলেন, রোববার বাবুগঞ্জে সেতু উদ্বোধন অনুষ্ঠানে আমাকে উস্কানি দেওয়া হয়েছে, ভিডিওতে সব আছে। ফুয়াদ আরো বলেন, 1 মাঘে শীত যাবে না। আজ আমার দল ছোট, কিন্তু আপনাদের দলও একসময় ছোট ছিল। বড় দল হয়েও 16 বছর আওয়ামী লীগকে হারাতে পারেননি আপনারা। রোববার বাবুগঞ্জ সেতু উদ্বোধনকালে বিএনপি নেতা কর্মীদের হাতে তিনি অপদস্থ হন বলে অভিযোগ করা হয়। নতুন এমপিও নীতিমালায় শিক্ষকদের আর্থিক লাভজনক কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতার পাশাপাশি অনেকে সাংবাদিকতা পেশায়ও জড়িত, কেউ আইনজীবী, আবার কেউ বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। এতদিন এ কাজে কোনো আইনি বাধা ছিল না, ফলে এমপিওভুক্ত শিক্ষকরা মফস্বলে সাংবাদিকতা সহ বিভিন্ন পেশায় জড়িত। তবে নতুন এমপিও নীতিমালায় শিক্ষকদের আর্থিক লাভজনক কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আর্থিক লাভজনক কয়েকটি পেশার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সাংবাদিকতা, আইন পেশা, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা। 7 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। এই নীতিমালার 11 নম্বর ধারার 17 উপধারার ক ও খ বিধিতে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিব এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীরা অন্য আর্থিক লাভজনক প্রতিষ্ঠানে কাজ করতে পারেন না। এখন এমপিও শিক্ষক কর্মচারীরা সরকারি অর্থ পান। তাদের বেতন ও 15% বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়েছে। ঈদ বোনাস, অন্যান্য ভাতাও সরকার দিচ্ছে। এজন্য এমপিও নীতিমালায় তাদের আর্থিক লাভজনক যে কোনো পেশায় না জড়ানোর জন্য নির্দেশনা রয়েছে। কেউ নীতিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে যোগ করেন তিনি।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। সার সংকট, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে 5 দফা দাবি জানিয়েছে জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতি। আজ দুপুরে যশোর শহরের ভোলা ট্যাঙ্ক রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ কৃষি অফিসের মাধ্যমে বোরো মৌসুমে সরাসরি কৃষকের হাতে প্রয়োজনীয় সার সরবরাহ, সারের বরাদ্দ ও ডিলারদের নাম, বরাদ্দের পরিমাণ জনসম্মুখে প্রকাশ, বহিরাগত ও ভুয়া ডিলারশিপ বাতিল, ভেজাল সার, বীজ, কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অবৈধ ঘের অপসারণ ও ঘের নীতিমালা বাস্তবায়ন এবং কৃষি জমি আবাসন খাতে না দেওয়ায় 5 দফা দাবি জানিয়েছে। দাবি মানা না হলে আগামী 31 ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি করা হবে বলেও জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটো। বাগেরহাটের মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে চরম দুর্ভোগ। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, 2021 সালে 1.5 কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ শুরু হলেও এখনো তা অসম্পন্ন। ফলে শিক্ষার্থীদেরকে জীর্ণ টিনশেডের ঝুপড়ি ঘরে চলছে পাঠদান। শিক্ষকদের অফিস কক্ষ নেই, ক্লাসে নেই পর্যাপ্ত বেঞ্চ। বর্ষায় হাঁটু পানিতে বসে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। এতে অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠাতে অনীহা দেখাচ্ছেন। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, মামলা ও যোগাযোগ ব্যবস্থার সমস্যায় কাজ দেরি হয়েছে। 2 সপ্তাহের মধ্যেই ভবন হস্তান্তরের আশ্বাস দেন তিনি। এদিকে নতুন ভবনে দ্রুত উদ্বোধনী এখন শিক্ষার্থী ও অভিভাবকদের একমাত্র দাবি। সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত যশোরের 6টি আসনের প্রার্থীরা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী মাওলানা বেলায়েত হোসেন, সংসদীয় 1 আসনের প্রার্থী মাওলানা নাজির উদ্দিন, 2 আসনের মাওলানা রুহুল কুদ্দুস, 3 আসনের মাওলানা রমিজ উদ্দিন, 4 আসনের মাওলানা মাসুম বিল্লাহ, 5 আসনের মাওলানা আব্দুল করিম ও 6 আসনের প্রার্থী মাওলানা আব্দুল হাই। যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যশোরের জেলা প্রশাসক আশেক হাসান মত বিনিময় করেছেন। আজ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক। আলোচনা সভায় আইন শৃঙ্খলা উন্নয়ন, যশোর খুলনা মহাসড়ক সংস্কার, ভবদাহ উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এর আগে জেলা প্রশাসক আশেক হাসান অভয়নগর থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। যশোর 6 কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গাজী শহীদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। প্রতিনিধি রায়হান জনি জানিয়েছেন, আজ বিকেলে কেশবপুর প্রেস ক্লাবের হল রুমে দলের পক্ষ থেকে সাংবাদিকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। গাজী শহীদুল বলেন, ইসলামী জোট সরকারে গেলে কেশবপুরে জলাবদ্ধতা, স্বাস্থ্য খাত, শিক্ষার গুণগত মান ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে। এ সময় তিনি ন্যায়ের প্রতি অবিচল থাকার আহ্বান করেন সকলের প্রতি। মাগুরার নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমান মাগুরার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। প্রতিনিধি লিটন ঘোষ জানিয়েছেন, পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এসপি বলেন, সামনে নির্বাচন, সুশীল সমাজ, ব্যবসায়ী, রাজনীতিবিদ সকলের মতামতের ভিত্তিতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবেন তিনি। অবৈধ অস্ত্র ছিনতাই, চাঁদাবাজ, কিশোর গ্যাং এর দৌরাত্ম্য গোড়া থেকে উপড়ে দেওয়ার চেষ্টা থাকবে। এসব কাজে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 সংশোধন অনুমোদিত খসড়া বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন করেছে আটাব। আজ দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন আটাবের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জালাল উদ্দিন টিপু ও সদস্য সচিব জুম্মান চৌধুরী। পরে খুলনা ও যশোরের ট্রাভেলস মালিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কক্সবাজারে থাকা 6,47,000-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য 1,12,00,000 মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য ও কাতার। ঢাকার ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা শিবিরের ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জীবনমান উন্নয়ন এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে এই তহবিল ব্যবহার করা হবে। গত কয়েক বছরে জ্বালানি কাঠের উচ্চ চাহিদার কারণে আশেপাশের এলাকায় ব্যাপক বন উজাড়ের ঘটনা ঘটেছে। বিশেষ করে ক্যাম্পে এলপিজি সরবরাহ বাড়ানো হবে,
যাতে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমে এবং আশেপাশের বন উজাড় রোধ করা যায়। দুই দেশ জানিয়েছে তারা একসঙ্গে কক্সবাজারে আরও নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। 2017 সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের পালিয়ে আসার পর থেকেই কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে রয়ে গেছে। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন। ভূমিকম্পে করণীয় বিষয়ে সচেতন হন, সেই সাথে সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।